গ্যাস ল পড়া আমরা শুরু করেছিলাম অনেকদিন আগে আর কি। আমার শেষ তোমাদের গ্যাস লয়ে ভিডিও যখন আপলোড করা হয়েছিল তারপর থেকে প্রায় 8-10 দিন সময় পার হয়েছে। আজকে আমরা আবার পড়াতে এসেছি গ্যাস ল। তা এখন আমরা আগের দিন পুরনো পড়াগুলো সব স্মরণ করছিলাম। চার্লসের সূত্র, বয়েলের সূত্র, চার্লস এবং বয়েলের সূত্রের মিলিত রূপ, হ্যাঁ, প্রেশারের সাথে ডেনসিটির সম্পর্ক, ডেনসিটির সাথে টেম্পারেচার সম্পর্ক, ডেনসিটি, টেম্পারেচার এবং প্রেশারের মধ্যে রিলেশনশিপ। এটা বোধহয় গত ক্লাসে হয়নি, সেইটা একটু করে নিই প্রথমে, তারপর আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন পড়ার দিকে যাব। লেখো ধরি, let us consider under pressure P and at temperature T. Let us consider under pressure P and at temperature T the volume of a definite mass of gas. Volume of a definite mass of gas is V and its density is D. ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি পি চাপে, টি পরম উষ্ণতায় একটা নির্দিষ্ট আদ্যাম গ্যাসের ভর ভি এবং তার ঘনত্ব হচ্ছে ডি। আমরা এর আগেই দেখেছি ডি ভ্যারিজাস টি, ডি এবং পি পরস্পর সমানুপাতিক। কখন? যখন টি কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, ডি ভ্যারিজাস পি যখন টি কনস্ট্যান্ট, অর্থাৎ প্রেসার বাড়লে ভলিউম কমে, তাই না? প্রেসার আর ভলিউমের মধ্যে রিলেশনটা কি? প্রেসার আর ভলিউম হচ্ছে পরস্পর ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ব্যস্তানুপাতিক। তাহলে যত তুমি প্রেসার বাড়াবে তত তোমার ভলিউম কমবে, আর ভলিউম যত তোমার কমবে তত তোমার ডেনসিটি বাড়বে। তাহলে ডি ভ্যারিজাস পি, পি প্রেসার বাড়লে ডি ডেনসিটি বাড়বে। আবার এগেইন ডি ভ্যারিজাস 1/T যখন পি হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে কিনা? কারণ কি, দেখো টেম্পারেচার যত তুমি বাড়াবে ভলিউম বাড়বে, ভলিউম বাড়লে ডেনসিটি কমবে। টেম্পারেচার বাড়ালে কি বাড়ে? ভলিউম, আয়তন। আয়তন যদি বাড়ে তাহলে ডেনসিটি কমবে, কারণ ডি সমান কি? ডি ইকুয়াল টু এম বাই ভি। তাহলে যত তোমার ভি বাড়বে তত তোমার ডি কমবে। ভি যত বৃদ্ধি পাবে ডি তত কিন্তু হ্রাস পাবে। অ্যাপ্লাইং জয়েন্ট ভেরিয়েশন ল, applying joint variation law, applying joint variation law,
we get d varies as p by t. যখন d p t সকলেই তোমার চলরাশি, হ্যাঁ, all are variables, d p t সবাই চলরাশি, তাহলে d equal to k into p by t, k constant, td by p equal to k, td by p equal to k, সেখান থেকে আমরা কি পাই, t1 d1 by p1 সমান t2 d2 by p2 সমান t3 d3 by p3 equal to t. পরিষ্কার, তাহলে হচ্ছে প্রেসার, ডেনসিটি এবং টেম্পারেচার মিলিয়ে এরকম একটা সম্পর্ক আমরা পেতে পারি। এটাও হয়তো তোমরা নিচু ক্লাসে করে এসেছো। এখন আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন সম্পর্কে একটু আলোচনা করি, আদর্শ গ্যাস সমীকরণ। Let us consider under pressure P and at temperature T, the volume of n mole of a gas, the volume of n mole of a gas Bp. And from Boyle's law we can write, from Boyle's law, he varies as 1 by P. V varies as 1 by P. কখন এটা সম্ভব? না, যখন T আর N কনস্ট্যান্ট। T আর N হচ্ছে যখন কনস্ট্যান্ট। V varies as 1 by P যখন T আর N হচ্ছে কনস্ট্যান্ট। বোঝা যাচ্ছে? বয়েলের সূত্র তোমরা পড়েছো, নির্দিষ্ট ভরের গ্যাস, মানে গ্যাসের ভরটা ফিক্সড হতে হবে। এবার যদি মোল সংখ্যা নির্দিষ্ট হয় তাহলে ভরও নির্দিষ্ট হবে। If number of moles be fixed, then mass of the gas is also fixed. From Charles' law, V varies as T যখন P আর N হচ্ছে কনস্ট্যান্ট।
and from Avogadro's hypothesis, from Avogadro's hypothesis, from Avogadro's hypothesis, from Avogadro's hypothesis, V varies as n, যখন P and T are constant. ঠিক আছে, অ্যাভোগাড্রোস হাইপোথিসিসে কি বলা হয়েছিল যে একই চাপ ও উষ্ণতায় সম-আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। একই আন্ডার সেম কন্ডিশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার equal volume of all gases contains equal number of gas molecules. একই চাপ ও উষ্ণতায় সম-আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তাহলে আয়তন যদি নির্দিষ্ট হয় তাহলে অণু সংখ্যা নির্দিষ্ট হবে, তাই না? একই প্রেসার এবং টেম্পারেচার। আয়তন ভলিউম, if volume remains same the number of molecules also remains same. যদি ভলিউম বাড়াই তাহলে কি হবে? নাম্বার অফ মলিকুল বাড়বে, আর ভলিউম যদি কমাই তাহলে নাম্বার অফ মলিকুল কমবে। তাই ডাইরেক্ট অ্যাভোগাড্রোর মধ্যে এই কথাটা বলা না থাকলেও আমরা অ্যাভোগাড্রোর হাইপোথিসিস থেকে কথাটা লিখতে পারি। তো এখানে এই তিনটে সম্পর্ক থেকে আমরা পাই অ্যাপ্লাইং জয়েন্ট ভেরিয়েশন ল, applying joint variation law, we get V varies as NT by P. V varies as NT by P, or V equal to R into NT by P. R is constant, called universal gas constant. Universal gas constant, সার্বজনীন গ্যাস ধ্রুবক। এইখান থেকে আমরা কি পেলাম রিলেশন থেকে? পিভি ইকুয়াল টু এনআরটি। আমরা এখান থেকে যদি সমীকরণটা বার করি তাহলে তোমাদের দেখতে পাচ্ছ না, পিভি ইকুয়াল টু এনআরটি। এটাই হচ্ছে তোমার আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আদর্শ গ্যাস সমীকরণ। ঠিক আছে, এখানে কোনটা কিটা? পি হচ্ছে প্রেসার, ভি হচ্ছে ভলিউম, এন হচ্ছে নাম্বার অফ মোল, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। কি হচ্ছে টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার। ঠিক আছে, তো দুটো শব্দ আমরা পড়ি এই সূত্রে, বুঝলে? একটা হচ্ছে আইডিয়াল গ্যাস, একটা রিয়েল গ্যাস। একটা পড়ি আইডিয়াল গ্যাস আর একটা পড়ি রিয়েল গ্যাস। আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস।
আইডিয়াল গ্যাস কাদের বলবো? আইডিয়াল গ্যাস কাদের বলবো? এই কথা বললে ছাত্রছাত্রীরা ঝপ করে বলে দেয় যে সমস্ত গ্যাস আদর্শ গ্যাস সমীকরণ সূত্র মেনে চলে তারা হচ্ছে আইডিয়াল গ্যাস। কিন্তু কথার সংজ্ঞাটা একদম পুরোপুরি ঠিক নয়, বুঝতে পেরেছ? যে সমস্ত গ্যাস, সঠিক সংজ্ঞাটা তাহলে কি? যে সমস্ত গ্যাস সকল ভৌত অবস্থাতে আদর্শ গ্যাস সমীকরণ সূত্র মেনে চলে, বা কেউ এভাবেও বলতে পারে চার্লসের সূত্র, বয়েলের সূত্র মেনে চলে। আদর্শ গ্যাস সমীকরণ, আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা এসছে কোথা থেকে? চার্লস ল, বয়েলস ল, এই জায়গা থেকে এসছে। তাহলে যে সমস্ত গ্যাস সকল ভৌত অবস্থায় আদর্শ গ্যাস সমীকরণ সূত্রটি মেনে চলে, গ্যাসের সুইচ ওবে আইডিয়াল গ্যাস ইকুয়েশন আন্ডার অল দি কন্ডিশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার ইজ কল্ড আইডিয়াল গ্যাস। তাহলে রিয়েল গ্যাস কাদের বলবো? রিয়েল গ্যাস হচ্ছে যে সকল গ্যাস সকল ভৌত অবস্থায় চার্লসের সূত্র, বয়েলের সূত্র, আদর্শ গ্যাস সমীকরণ সূত্র মেনে চলে না। গ্যাসেস which do not obey Charles' law, Boyle's law under all conditions of temperature and pressure are called real gas. যে সমস্ত গ্যাস সকল ভৌত অবস্থায় চার্লসের সূত্র, বয়েলের সূত্র বা আদর্শ গ্যাস সমীকরণ সূত্র মেনে চলে না, সমস্ত ভৌত অবস্থা, কথাটা খুব গুরুত্বপূর্ণ। যে সমস্ত গ্যাস সকল ভৌত অবস্থায় চার্লসের সূত্র, বয়েলের সূত্র বা আদর্শ গ্যাস সমীকরণ সূত্র মেনে চলে তারা আদর্শ গ্যাস। আর যে সমস্ত গ্যাস সকল ভৌত অবস্থায় চার্লসের সূত্র, বয়েলের সূত্র বা আদর্শ গ্যাস সমীকরণ সূত্র মেনে চলে না তারা হচ্ছে বাস্তব গ্যাস। এই সকল ভৌত অবস্থা কথাটা বাদ দিলে কিন্তু সংজ্ঞাতে একদম ভুল হয়ে যাবে। বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাস সমীকরণ সূত্র মেনে চলে। কখন মেনে চলে? যদি টেম্পারেচার খুব বেশি হয় বা প্রেশার খুব কম হয়। রিয়েল গ্যাসেস ওবে আইডিয়াল গ্যাস ইকুয়েশন at relatively higher temperature and lower pressure. If temperature is high, টেম্পারেচার এইটা যদি খুব বেশি হয় বা প্রেশার যদি খুব কম হয়, প্রেশার লো, এরকম যদি হয়, তাহলে কিন্তু রিয়েল গ্যাস ও আইডিয়াল গ্যাস ইকুয়েশন মেনে চলে। রিয়েল গ্যাসেস অলসো ওবে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। বোঝা যাচ্ছে কথাটা? সেই জন্য সকল ভৌত অবস্থাটাই গুরুত্বপূর্ণ। বাস্তব গ্যাস যা আদর্শ গ্যাস সমীকরণ সূত্র মেনে চলে না তাই বাস্তব গ্যাস, কথাটা ঠিক নয়। বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাস সমীকরণ সূত্র মেনে চলে যদি টেম্পারেচার খুব বেশি এবং প্রেশার খুব কম হয়, মানে গ্যাসের আয়তন যদি খুব বেশি হয়। টেম্পারেচার বেশি মানে ভলিউম বেশি, প্রেশার কম মানে ভলিউম বেশি। যে কোনো অবস্থায় রিয়েল গ্যাসের ভলিউম যত বেশি হবে তত সে কিন্তু আইডিয়ালি বিহেভ করতে শুরু করবে। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে সংজ্ঞাটা আরো একবার বলে নিই। যে সমস্ত গ্যাস সকল ভৌত অবস্থায় চার্লসের সূত্র, বয়েলের সূত্র বা আদর্শ গ্যাস সমীকরণ সূত্র মেনে চলে তারা হচ্ছে আইডিয়াল গ্যাস। গ্যাসেস হুইচ ওবে চার্লস ল, বয়েলস ল or ideal gas equation under all conditions of temperature and pressure are called ideal gas. আর যে সমস্ত গ্যাস সকল ভৌত অবস্থায় চার্লসের সূত্র, বয়েলের সূত্র বা আদর্শ গ্যাস সমীকরণ সূত্র এগুলোকে মেনে চলে না তাদেরকে বলে বাস্তব গ্যাস। বাস্তব গ্যাসগুলো আইডিয়াল গ্যাস ইকুয়েশন মেনে চলে কোন কন্ডিশনে? এই দুটো কন্ডিশনে। পৃথিবীতে আদর্শ গ্যাস বলে কোনো গ্যাস নেই। পৃথিবীতে সমস্ত গ্যাসই এখনো অবধি আমাদের যা খবর, তো সমস্ত গ্যাসই হচ্ছে বাস্তব গ্যাস। আর কে আমরা বলি সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর ইজ কল্ড universal
গ্যাস কনস্ট্যান্ট, আর কে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। কেন বলে? তার কারণ আর এর মান গ্যাসের রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করে না। যে কোনো ভৌত অবস্থায় যে কোনো শর্তে আর এর মান নির্দিষ্ট বা স্থির। The value of R does not depend upon the chemical nature of the gas or physical condition. It is constant for all types of gas under all physical conditions. So this is universal gas constant. এইবার দেখো আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা আমি আরেকবার লিখি। PV equal to nRT, তাই না? এখানে nটা কি? n হচ্ছে নাম্বার অফ মোল। এই ফর্মুলা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি 7 গ্রাম নাইট্রোজেন, 7 গ্রাম নাইট্রোজেন মানে কত মোল নাইট্রোজেন, কত মোল নাইট্রোজেন, এটা যদি তোমাকে আমি বের করতে বলি, তাহলে তুমি কি করবে? 1 মোল পদার্থ কাকে বলে? যে পরিমাণ পদার্থে প্রাথমিক কণার সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যার সাথে সমান তাকে বলে 1 মোল পদার্থ। যে পরিমাণ পদার্থে প্রাথমিক কণার সংখ্যা কার সাথে সমান? অ্যাভোগাড্রো সংখ্যার সাথে সমান, তাকে বলা হয় 1 মোল পদার্থ। বুঝতে পেরেছো? তো নাইট্রোজেনের মলিকুলার ওয়েট হচ্ছে 28। 1 গ্রাম অণু নাইট্রোজেন মানে 28 গ্রাম নাইট্রোজেন। তাহলে 1 গ্রাম অণু নাইট্রোজেনে তো সবসময় অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। এটাই অ্যাভোগাড্রো সংখ্যার ডেফিনেশন, যে 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো পদার্থে সমান সংখ্যক অণু থাকে এবং এই সংখ্যাটাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। তাহলে 1 মোল নাইট্রোজেন মানে হচ্ছে 28 গ্রাম নাইট্রোজেন। তাহলে 7 মোল নাইট্রোজেন মানে কত? মলিকুলার ওয়েট অফ নাইট্রোজেন, মলিকুলার ওয়েট of nitrogen সমান হচ্ছে 28। তাহলে 1 গ্রাম মলিকুল নাইট্রোজেন সমান 28 গ্রাম নাইট্রোজেন। এই 1 গ্রাম মলিকুল নাইট্রোজেনে অ্যাভোগাড্রো সংখ্যক মলিকুল থাকে, তার মানে 1 মোল নাইট্রোজেন, 1 গ্রাম মলিকুল নাইট্রোজেন মানেও যে 1 মোল নাইট্রোজেন মানেও তাই। তাহলে 7 গ্রাম নাইট্রোজেন সমান 7 এর 28 মোল নাইট্রোজেন সমান 1 এর 4 মোল নাইট্রোজেন। তা মোলে আমি কি করে গেলাম? ওয়েট 7 গ্রাম, তাকে কি দিয়ে ভাগ করলাম? মলিকুলার ওয়েট। তাহলে এরকম ফর্মুলার মতো লিখতে পারো, নাম্বার অফ মোল, নাম্বার অফ মোল যেটা আমরা n দিয়ে বোঝাচ্ছি, n সমান হচ্ছে ওয়েট W বাই মলিকুলার ওয়েট। M ওয়েট বাই মলিকুলার ওয়েট, ঠিক আছে? তাহলে PV সমান nRT, PV equal to nRT, n এর জায়গায় you can put W by M। তাহলে PV equal to W by mRT, এটাও একটা ফর্মুলা। এইভাবেও আমরা অঙ্ক করতে পারি, এই ফর্মুলাটা দিয়েও যেমন অঙ্ক করতে পারি,
তলারটা দিয়েও আমরা অঙ্ক করতে পারি। দেখতে হবে কি ধরনের ডেটা অঙ্কতে দেওয়া আছে, ঠিক আছে। এবারে অঙ্ক করতে গেলে তোমাকে আর এর ভ্যালু জানতে হবে। আর না জানলে তুমি আর না বসাতে পারলে তো তুমি অঙ্ক করতে পারবে না, শেষ করতে পারবে না। আর এর মান বিভিন্ন এককে নির্ণয় করা। ভ্যালুজ অফ আর, values of r in different unit ভিন্ন ভিন্ন এককে আর এর মান বের কর। এখন পিভি সমান nRT, তাহলে R ইকুয়াল টু পিভি বাই এনটি। তো আমরা সিজিএস ইউনিটে আর এর মান বার করতে চাই। সিজিএস একক, সিজিএস ইউনিট, সিজিএস ইউনিটে বের করতে পারলে আমি এখান থেকে এসআই ইউনিটেও চলে যেতে পারি। তাহলে পি কত বসাবো? পি মানে হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, তাই না? 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, সেটাই পি। কিন্তু সেটা কতটা আমরা কি জানি? প্রেসার সমান পি সমান এইচ ইন্টু রো ইন্টু জি। পি ইকুয়াল টু কি? এইচ ইন্টু রো ইন্টু জি। এইচটা হচ্ছে হাইট, রো হচ্ছে ডেনসিটি, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, তাহলে এইচ হচ্ছে 76, রো হচ্ছে 13.59, জি হচ্ছে 980। এই যে আমার প্রেসারের জায়গায় বসলো। ভলিউম হচ্ছে সিসিতে বসাতে হবে 22,400 সিসি। এন হচ্ছে 1, 1 মোল গ্যাস ধরে নিচ্ছি, টি 273, ঠিক আছে। তো এই করে তুমি যে ভ্যালুটা বেরোবে, বুঝলে, 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্ক পার মোল পার কেলভিন। এইসব হিসাব নিকাশ করে আর এখান থেকে তুমি এসআই এ চলে যেতে পারো। 8.314 জুল পার মোল পার কেলভিন, 10 টু দি পাওয়ার 7 আর্ক মানে হচ্ছে 1 জুল। অবশ্য অন্যভাবেও বের করা যায়। তুমি যদি প্রেসারকে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে না বসে নিউটন পার মিটার স্কোয়ারে বসাও, 101325 নিউটন পার মিটার স্কোয়ার, এভাবে যদি তুমি বসাও, তাহলেও তুমি আর এর ভ্যালু পাবে, এই ভ্যালুটাই পাবে। আবার সিজিএস থেকেও আসে। তবে গ্যাসের অঙ্ক করতে গেলে আমরা এই ভ্যালুগুলো ব্যবহার করি না, বুঝেছো? আমরা আর এর মান বসাই গ্যাসের ক্ষেত্রে লিটার অ্যাটমসফিয়ার ইউনিট, লিটার অ্যাটমসফিয়ার ইউনিট। লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে আর এর মান কি করে বার করব? সেখানে পি সমান বসাবো 1 atm, ভি হচ্ছে 22.4 লিটার, এন হচ্ছে 1 মোল, টি হচ্ছে 273 কেলভিন। এই হবে আর এর ভ্যালু। পি হচ্ছে 1 atm, ভি হচ্ছে 22.4 লিটার, 1 মোল, এন 1, টি 273। এই নিয়ে 0.082 লিটার অ্যাটমসফিয়ার, এই যে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এই ভ্যালুটাই আমরা গ্যাসের অঙ্কে ব্যবহার করি, বুঝতে পারলে? এই 0.082 লিটার অ্যাটমসফিয়ার, এই ভ্যালুটাকেই আমরা বেশি ব্যবহার করি। বেশি না, মানে গ্যাসের অঙ্ক করতে গেলে অ্যাবসলিউটলি এই ভ্যালুটাই ব্যবহার করা হয়। অন্য জায়গাতেও আর এর মান আমরা ইউজ করি, সেখানে আমরা কখনো সিজিএস বা কখনো জুলে।
আর একটা ক্যালোরি এককেও আলের মান নির্ণয় করা যায়, তবে সেটা একটু ফাঁকিবাজি করে করে দিচ্ছি আমি। তোমরা ফিজিক্সে নিশ্চয় ক্লাস 10-এ পড়েছো যে 1 ক্যালোরি সমান 4.18 জুল। এইবার আর সমান কি? 8.314 জুল সমান 8.314 বাই 4.18, তার মানে 1.98 মতো বলে ক্যালোরি এককে, বুঝলে? আমরা হিসাবের সুবিধা হবে বলে ওই প্রায় 2 ক্যালোরি বসিয়ে আমরা অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি। আর সমান 2 ক্যালোরি, বোঝা গেল? তাহলে আজকের ক্লাসটা আমরা আরেকটু থিওরিটা এগিয়ে রাখলাম। এরপরে যখন আমরা ক্লাসে আসব তখন এই সমস্ত থিওরি থেকে যে অঙ্ক আসে, আমাদের যে অঙ্ক করতে হয়, সেই অঙ্কগুলো আমরা করব। আজকে এই পর্যন্ত।